এই চ্যাপ্টার থেকে শর্ট সিলেবাসে দেখলাম, সেটা হচ্ছে তোমার এই মল্ট ভিনেগার প্রস্তুতি, ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে, এই টপিক দুইটা আছে, বুঝছো? গত ক্লাসে হ্যাঁ ভাইয়া। তো আজকে আমরা এই টপিকটা দেখব। ওকে, আচ্ছা ভাইয়া। আচ্ছা, প্রথমে একটু বলি মল্ট ভিনেগার এই ব্যাপারটা কি, মল্টটা কি। প্রথমত হচ্ছে ভিনেগার কি, এটা তো জানো নাকি? ভিনেগার হ্যাঁ হ্যাঁ ভাইয়া জানি। ভিনেগার কি করে? ভিনেগার ওই যে খাদ্য সামগ্রীকে মানে খাদ্য সংরক্ষণ করার কাজে ব্যবহার করা হয়। রাইট, ভিনেগারটা খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। ভিনেগার হচ্ছে এক ধরনের প্রিজারভেটিভ। ভিনেগার হচ্ছে কি? হ্যাঁ, প্রাকৃতিক প্রাকৃতিক প্রিজারভেটিভ। ভিনেগার হচ্ছে একটা প্রিজারভেটিভ, যেটা খাবারকে প্রিজার্ভ করে, প্রিজারভেটিভ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ভিনেগারটা তোমার মল্ট থেকে প্রস্তুত করা যায়। তো মল্ট থেকে যে ভিনেগারটা প্রস্তুত করা হয় এটাকে মল্ট ভিনেগার বলে, এটাকে মল্ট ভিনেগার বলে। ওকে, এখন কথা হচ্ছে যে মল্ট, মল্ট কি? জি মল্ট, ভাইয়া। মল্ট কি জানো? মল্ট, না ভাইয়া। আচ্ছা, মলটা হচ্ছে আমি গত ক্লাসে বলছিলাম, হ্যাঁ, তোমার হচ্ছে এই যে এখানে একটু দেখে নাও, বার্লির যে দানাগুলো আচ্ছা আছে না, আচ্ছা, হ্যাঁ, যে বার্লির বীজকে। রাইট, জি ভাইয়া, এটা একটু পড়ে নাও তো কি লেখা আছে। মনে পড়ছে। কোন লাইনে ভাইয়া? এই যে জেনে নাও। ও আচ্ছা, এই যে জেনে নাও। মল্ট ও অ্যাসিটো ব্যাকটেরিয়া। আচ্ছা, বার্লির দানাকে পানিতে 15 ডিগ্রি সেলসিয়াসে অন্ধকারে খোলা অবস্থায় রেখে দিলে বার্লির দানা অঙ্কুরিত হয়। এই অঙ্কুরিত বার্লির দানাকে শুকিয়ে গুঁড়া করা হয়, একে মল্ট গুঁড়া বলে। পারা যাবে। মল্ট গুঁড়াকে অ্যালকোহলের সংস্পর্শে রাখলে অ্যাসিটোব্যাক্টর। জি ভাইয়া, পারবে। হ্যাঁ, অ্যাসিটোবেক্টরটা একটু পরে আসবো। হ্যাঁ, তবে মলটা কি এটা আমরা জেনে নিলাম, মল্ট। জি ভাইয়া। ওকে, এখন কথা হচ্ছে যে এই মল্ট থেকে তোমার যে ভিনেগারটা প্রস্তুত করা হয় এটাকে বলা হয় মল্ট ভিনেগার। ওকে, জি ভাইয়া। প্রথমে দেখাই, প্রথমত আমি হচ্ছে তোমাকে একটু শর্ট করে বলি যে মল্ট থেকে আসলে ভিনেগারটা কিভাবে তৈরি করা হয়। তো ওকে। তো মলটা হচ্ছে কি, যে মলটা হচ্ছে বার্লির দানা, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, মল্ট, তো এই মল্ট এক ধরনের হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট বা আমরা যেটাকে শর্করা বলি, কার্বোহাইড্রেট বা শর্করা যেটাকে বলি, বুঝছো? শর্করা। জি হ্যাঁ, ভাইয়া। এই কার্বোহাইড্রেট বা শর্করাকে যদি ভাঙো তাহলে এখানে পাওয়া যাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। কি পাওয়া যাবে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। জি, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাওয়া যায়। ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাওয়া যায়। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে এর মধ্যে যদি ইস্ট নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে, ইস্ট, তো এই ইস্ট দেওয়া হইলে তোমার হচ্ছে এই গ্লুকোজ বা ফ্রুক্টোজ থেকে আলটিমেটলি তোমার পাওয়া যায় ইথানল, আলটিমেটলি পাওয়া যায় ইথানল। ওকে, এই ইথানল জি থেকে ভাইয়া। তোমার পরবর্তীতে প্রস্তুত করা হয় ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। কিভাবে প্রস্তুত অ্যাসিড। করা হয় এগুলো আমরা ডিটেলসে যাব, আমি আগে প্রথমে বলতেছি যে কিভাবে আসলে ভিনেগারটা প্রস্তুত করা হয়। এই ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% যে জলীয় দ্রবণটা আছে, জলীয় দ্রবণ, এটাকেই বলা হয় ভিনেগার। বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। খুবই সিম্পল জিনিস, জি ভাইয়া। মল্ট। তো এই মল্ট এক ধরনের হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা যেটাকে আমরা বলি। এই শর্করাটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো গ্লুকোজ বা ফ্রুক্টোজ।
এই গ্লুকোজ বা ফ্রুক্টোজের মধ্যে যদি আমি ইস্ট নামক এক ধরনের ব্যাকটেরিয়া দিই, ইস্ট নামক এক ধরনের ব্যাকটেরিয়া, তাহলে এখানে তৈরি হয় কি ইথানল। কি তৈরি হয়? ইথানল বা মদ, যেটাকে আমরা বলি মদ। ইথানল। এই ইথানলকে জারণ করা জি হলে, ভাইয়া। ইথানলকে যখন জারণ করা হয় তখন এখানে তৈরি হয় ইথানোয়িক অ্যাসিড। তোমার মনে আছে আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়ি ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড কিভাবে তৈরি করছিলাম? অ্যালকোহলকে জারণ করা হলে অ্যাসিড তৈরি হয়, জৈব অ্যাসিড, জি মনে আছে? ভাইয়া। সো ইথানল থেকে হ্যাঁ হ্যাঁ ভাইয়া আছে। ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়। আর এই ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ যেটা আছে এটাকেই বলে ভিনেগার। বুঝছো? বুঝছি। জি ভাইয়া। গ্লুকোজ বা ফ্রুক্টোজের মধ্যে ইস্ট নামক এক ধরনের ব্যাকটেরিয়া দিলে ইথানল যে তৈরি হয়, এই ইস্ট থেকে দুই ধরনের এনজাইম পাওয়া যায়। একটাকে বলা হয় ইনভার্টেজ এনজাইম, ইনভার্টেজ এনজাইম, আর একটা এনজাইম। হচ্ছে জাইমেজ এনজাইম। তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে ইস্ট থেকে কয় ধরনের এনজাইম পাওয়া যায়? দুই দুই ধরনের। ধরনের। কি কি? ইনভার্টেজ এবং জাইমেজ। জাইনেস। জি আর ভাইয়া। এই যে ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড যে তৈরি করা হয়, জারণ যে করা হয়, এটা করা হয় অক্সিজেনের সাহায্যে। ওকে? আর ইথানল থেকে যে ইথানোয়িক অ্যাসিডটা তৈরি করা হয় সেটা তৈরি করা হয় কিভাবে? জারণের মাধ্যমে, অক্সিজেন দিয়ে জারণ করা হয়। এবং এইখানে এক ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় যেটাকে বলা জি হয় ভাইয়া বুঝছি। অ্যাসিটোব্যাক্টর। অ্যাসিটোব্যাক্টর, অ্যাসিটো অ্যাসিটোব্যাক্টর। অ্যাসিটোব্যাক্টর নামক এক ধরনের ব্যাক্টর। ব্যাকটেরিয়া ইউজ করা হয়। এটাকে মাইকোডার্মা অ্যাসিটো বলা হয়, মাইকোডার্মা অ্যাসিটো। ওকে? অ্যাসিটো বুঝছি। জি ভাইয়া। তাহলে খুব সহজে আমি যদি আরেকবার বলে দিচ্ছি, খুবই সিম্পল জিনিস। মল্ট, মল্টের মধ্যে মল্ট হচ্ছে আসলে কি? বার্লির দানা। হ্যাঁ, বার্লির যে দানা আছে, এক কথা হচ্ছে বার্লি, জি ভাইয়া। বার্লির দানা যেটা আছে, এই বার্লির দানাকে তুমি 15°C টেম্পারেচারে যদি রেখে দাও, সেইখানে এইখানে কি হয়? অঙ্কুরোদ্গম হয়। এগুলাকে পরবর্তীতে শুকিয়ে গুঁড়া করা হলে যে বার্লির গুঁড়া পাওয়া যায় সেটা হচ্ছে কি? কার্বোহাইড্রেট থাকে, কার্বোহাইড্রেট বা শর্করা যেটাকে আমরা বলি। এটাকে ভেঙে আমরা গ্লুকোজ বা ফ্রুক্টোজ পাই। এর মধ্যে ইস্ট দেওয়া হলে সেটা ইনভার্টেজ এবং জাইমেজ এনজাইমের সাহায্যে, ভাইয়া কথা কেটে কেটে আসতেছে। ওকে, গ্লুকোজ বা ফ্রুক্টোজের মধ্যে যদি ইস্ট দেওয়া হয়, ইস্টের সাহায্যে ইথানল তৈরি হয়। ইথানল পরবর্তীতে অ্যাসিটোব্যাক্টরের সাহায্যে অক্সিজেনের মাধ্যমে জারণ করে ইথানোয়িক অ্যাসিড তৈরি করে। যে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা বলি ভিনেগার, যেটা হচ্ছে এক ধরনের প্রিজারভেটিভ। ওকে? জি ভাইয়া বুঝছি। ওকে, এখন আমরা একটু ডিটেলসে পড়বো, দেখো যে বোঝা যায় কিনা। এই যে খেয়াল করো মূলনীতিটা। এটা পড়বো ভাইয়া? হ্যাঁ, এটা আমি একটু দেখো বোঝো কিনা, যে আমি পড়তেছি বোঝা যায় কিনা দেখো। আখ অথবা আচ্ছা। খেজুরের রসে 16 থেকে 20% সুক্রোজ চিনি থাকে। সুক্রোজ, সুক্রোজ বা চিনি যেটাকে আমরা বলি চিনি, সুক্রোজ বা চিনি যেটাকে আমরা বলি, জি ভাইয়া। চিনির সংকেত কিন্তু এটা C12H22O11, C12H22O11। O12 O11। জি ভাইয়া। তাহলে C12H22O11 এটা হচ্ছে চিনির সংকেত। এখন খেয়াল করো, এই সুক্রোজের লঘু জলীয় দ্রবণে মল্ট এক্সট্রাক্ট এবং ইস্ট গুঁড়া যোগ করা হয়। মল্ট এক্সট্রাক্টটা হচ্ছে এই যে আমরা যে বললাম মল্ট, মল্টের কথা যে বললাম, জি ভাইয়া। হ্যাঁ, যেটাকে আমরা বললাম শর্করা, তো এটাকে এক্সট্রাক্ট করে। মল্ট এক্সট্রাক্ট যেটা আছে এটা হচ্ছে এই মল্টটাকে বের করে নিয়ে আসে আর কি। বুঝছো? সুক্রোজ থেকে মল্ট পাওয়ার জন্য মল্ট এক্সট্রাক্টটা যোগ করা হয়। ওকে? ওকে ভাইয়া। আর এই যে ইস্ট যোগ করা হয় কেন বলো তো? একটু আগে বললাম ইস্ট, ইস্ট কি জানো? ইস্ট এক ধরনের এনজাইম। ও হ্যাঁ, এক ধরনের এনজাইম ভাইয়া। এনজাইম নিঃসৃত করে। হ্যাঁ, ইস্ট থেকে দেখো নিঃসৃত হয় কি? দুইটা জি এনজাইম, একটা ভাইয়া। ইনভার্টেজ
আর একটা জাইমেস। আর এটা হচ্ছে জাইমেস। জি ভাইয়া। তো খেয়াল করো এইখানে আমার ইস্ট থেকে নিঃসৃত ইনভার্টেজ এবং জাইমেজ এনজাইমের প্রভাবে সুক্রোজের ফার্মেন্টেশন ঘটে। ওই যে আমার চিনি ছিল না, এই চিনিটা পচানো হয়, জি এক ভাইয়া। কথায় হচ্ছে ইস্ট দিয়ে পচানো হয়। তো প্রথমে চিনিটাকে ইথানল, পচানো হয়। পরে অ্যাসিটোব্যাক্টর নামক ব্যাকটেরিয়ার প্রভাবে বায়োর অক্সিজেন দ্বারা ইথানল জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ উৎপন্ন হয়। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণই হচ্ছে ভিনেগার। দেখো তো এই মূলনীতিটুকু পারা গেছে কিনা বা বোঝা যায় কিনা? জি ভাইয়া বুঝছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই মূলনীতিটুকু লিখতে হবে। তোমার পরীক্ষায় যদি আসে যে মল্ট ভিনেগার প্রস্তুতির জি ভাইয়া। মূলনীতি লিখো, এইটুকু লিখতে হবে। সম্পূর্ণটুকু কি বোঝা গেছে এইটুকু? আচ্ছা ভাইয়া। জি ভাইয়া বুঝছি এইটুকু। ওকে, এখন একটু খেয়াল করো এইখানে আমাদের কি কি প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে। কি কি লাগবে? খেয়াল করো আমার লাগবে কি প্রয়োজনীয় বস্তু। প্রয়োজনীয় বস্তুর মধ্যে আমার প্রথমে কি লাগবে? মল্ট এক্সট্রাক্ট লাগবে, যেটা দিয়ে যে আমি মলটাকে মল্ট এক্সট্রাক্ট এক্সট্রাক্ট। করতে পারবো। জি ভাইয়া। ওকে, আচ্ছা ভাইয়া। আচ্ছা এরপর লাগবে ইস্টের গুঁড়া লাগবে। আখের রস বা খেজুরের রস। এরপর খেয়াল করো এই যে এইখানে দুইটা জিনিস বলছে, দুইটা নাম, একটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট আর একটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। লবণ। এই দুইটা লবণ লাগে। জি এই ভাইয়া। দুইটা লবণ লাগে এটাও কেন লবণ। জানো? হ্যাঁ ভাইয়া। ওই যে আমার অ্যাসিটোব্যাক্টর ব্যবহার করি না, জি ভাইয়া। এই অ্যাসিটোব্যাক্টর এই অ্যাসিটোব্যাক্টরের কাজটাকে এরা সহজ করে, বুঝছো? মানে অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম বুঝছি ফসফেট ভাইয়া। এরা হচ্ছে বেসিক্যালি তোমার এই ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে। বুঝছি ভাই। হ্যাঁ, এই যে এখানে একটু খেয়াল করো যে ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে হচ্ছে তোমার অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট লবণ, এই দুইটা লবণ। অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট। বুঝছি হ্যাঁ, ভাই। তো এইগুলা কিন্তু এমসিকিউতে আসতে পারে। এমসিকিউতে তোমার বলতে পারে যে অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট এই লবণ দুইটা কেন ব্যবহার করা হয়? ইস্টের বৃদ্ধির জন্য। হ্যাঁ, আর ইস্টের কাজ কি যেন বললাম? ওই যে দুই ধরনের এনজাইম মিশ্রিত করে ভাইয়া। কি কি এনজাইম? জাইমে একটা হচ্ছে ভাইয়া ইস আরেকবার একটু দেখতে হবে ভাইয়া, ভুলে গেছিলাম। ইনভার্টেস আর একটা হচ্ছে জাইমেস। জাইমেস। জি ভাইয়া। শোনা যাচ্ছে না ভাইয়া। একটু পড়ো, তুমি একটু পড়ো পদ্ধতিটা। প্রথমে অ্যালকোহল উৎপাদন, এটা একটু পড়ো। একটি 10 লিটার প্লাস্টিকের বালতি সোডার পানি দিয়ে ধুয়ে নাও। এর মাথা 2.5 লিটার ঠান্ডা খাবার পানি, এর মধ্যে 2.5 লিটার ঠান্ডা খাবার পানি নাও। একটি স্টিলের পাত্রে 3 লিটার খেজুরের রস বা আখের রস 20 মিনিট উত্তপ্ত করে ফুটিয়ে নাও। এতে অবাঞ্ছিত অণুবীজ মরে যায়। এটিকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করে এর মধ্যে মল্ট এক্সট্রাক্ট সহ 2 চা চামচ অ্যামোনিয়াম সালফেট ও 2 চা চামচ NH3 অ্যামোনিয়াম সালফেট আর 1 চা চামচ অ্যামোনিয়াম ফসফেট লবণ যোগ করো, নেড়ে মিশাও। মিশ্রণটিকে 10 লিটার প্লাস্টিকের বালতিতে তারপরে ভাই ওটা কি লেখা? নেয়া 2.5 লিটার ঠান্ডা পানিতে ঢেলে নাও। আরো ফুটানো ও ঠান্ডা করা পানি যোগ করে অর্ধপূর্ণ করো। তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসে বজায় রাখো।
ওই মিশ্রণে 5 গ্রাম ইস্ট গুঁড়া ছড়িয়ে ছিটিয়ে দাও। এর আগে মিশানো অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট লবণ 2টি ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে। বালতির মুখে ঢাকনি হালকা করে রাখো যেন উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হয়ে যেতে পারে। ইস্ট থেকে ইনভার্টেজ ও জাইমেস এনজাইম নিঃসৃত হয়। এখন 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাত্রটিকে 6 থেকে 10 দিন রেখে দাও। তখন নিঃসৃত এনজাইমের প্রভাবে চিনি ফার্মেন্টেশন ঘটতে থাকবে। ইনভার্টেজের প্রভাবে সুক্রোজ চিনি আদ্র বিশ্লেষিত হয়ে সমমোলার গ্লুকোজ ও ফ্রুক্টোজের মিশ্রণ বা ইনভার্ট চিনি তৈরি হয়। জাইমেস এনজাইমের প্রভাবে ইনভার্ট চিনি বিযোজিত হয়ে ইথানল উৎপন্ন হয় এবং বুদবুদ সহ কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হয়। গুড, ভেরি গুড। তাহলে এইখানে খেয়াল করো, বেসিক্যালি এই জায়গাটাতে যেটা হয়, তোমার আখ বা হচ্ছে আখের রস, যেটাকে আমরা বলি, আখের রসের প্রধান উপাদানটাই হচ্ছে কিন্তু চিনি। আখের রস থেকে কিন্তু চিনি তৈরি করা হয়, যেটাকে আমরা বলি সুক্রোজ, যেটা হচ্ছে C12H22O11 যেটা আছে। ওকে, সো প্রথমত যেটা করা হয় যে জি ভাইয়া। মল্ট এক্সট্রাক্ট যেটা আছে, এটা যোগ করে তোমার হচ্ছে এই চিনি বা সুক্রোজটা আলাদা করে নেওয়া হয়। এর পরবর্তীতে এইটাকে তোমার হচ্ছে অনেকদিন রেখে দেওয়া হয়, পানি দিয়ে রেখে দেওয়া হয়, যেটা হচ্ছে পচানো হয়, এক কথায় হচ্ছে পচানো হয়। ঠিক আছে, সো এটা যদি পচানো হয়, এই চিনিটাকে যদি আদ্র বিশ্লেষণ, পচানোর আগে যেটা করা হয়, এই চিনিটাকে আদ্র বিশ্লেষিত করা হয়। চিনিটাকে আদ্র বিশ্লেষিত করা হলে এখানে চিনিটা ভেঙে যায়, চিনিটা ভেঙে গিয়ে গ্লুকোজ এবং হচ্ছে তোমার ফ্রুক্টোজ তৈরি হয়। ঠিক আছে, যেটাকে আমরা ইনভার্ট চিনিও বলি, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। একই সাথে এর মধ্যে হচ্ছে তোমার ইস্ট যোগ করা হয়। সো ইস্ট যদি যোগ করা হয়, ইস্ট থেকে দুইটা এনজাইম তৈরি হয়, যেটা হচ্ছে ইনভার্টেজ আর একটা হচ্ছে ইনভার্টেজ আর জাইমেস। তো বেসিক্যালি তোমার এই ইনভার্টেজ এনজাইম যেটা আছে, এই ইনভার্টেজ এনজাইমটা তোমার আদ্র বিশ্লেষণে সহায়তা করে। অর্থাৎ চিনি থেকে তোমার গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যেটা আছে, এটাকে আলাদা করে তোমার ইনভার্টেজ এনজাইম। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। পরবর্তীতে তোমার এই যে ইনভার্ট চিনি যেটা তৈরি হলো, অর্থাৎ গ্লুকোজ বা ফ্রুক্টোজ যেটা তৈরি হলো, এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে তখন হচ্ছে তোমার এই জাইমেজ এনজাইম তোমার পচায়। ঠিক আছে, সো এইখানে বেসিক্যালি যেটা হয়, এই জাইমেজ এনজাইমটা তোমার ইনভার্ট চিনি যেটা আছে বা গ্লুকোজ যেটাকে আমরা বলি, তো এটা আসলে ফার্মেন্টেশন করে বা পচায়। তো চিনিটাকে পচানো হইলে আলটিমেটলি তোমার ইথানল তৈরি হয়। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। আমরা বাংলা মদ বলি না, বাংলা মদ, হাত পচিয়ে যেটা মদ তৈরি করা হয়, এটাও কিন্তু তোমার এইরকম পচিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, গাজন বলা হয়, গাজন বা ফার্মেন্টেশন বা পচন যেটাকে বলে। তাহলে দেখো এইখানে এই বিক্রিয়াগুলো যদি তুমি লিখতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস দিয়ে দিবে। তাহলে চিনিটাকে আদ্র বিশ্লেষণ করে আমরা পেলাম গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, দেন এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থেকে আমরা পাইলাম ইথানল। ওকে, ইথানল। জি ভাই। হ্যাঁ, এর পরের যে স্টেপটা আছে, এখন আমার তো ইথানল তৈরি করা শেষ। তাহলে ইথানল তৈরি হওয়ার পরে এখান থেকে আমার কি তৈরি করতে হবে? কি তৈরি করতে হবে? ওই যে বুদবুদ সহ কার্বন মানে ইথানল তৈরি হওয়ার পর বুদবুদ সহ কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হয়ে যায়। এখন আমি কি করব, মানে এই ইথানলটা থেকে আমি কি বানাবো? ইথানোয়িক অ্যাসিড। ভেরি গুড, ইথানোয়িক অ্যাসিড বানাবো। এখন আমার কাজ হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বানানো। ওকে, সো ইথানল থেকে আমি বানাবো হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তাহলে খেয়াল করো, এই যে দ্বিতীয় স্তর যেটা আছে, দ্বিতীয় স্তর, এখন আমার প্রথম স্তর ছিল কি? প্রথম স্তর ছিল ইথানল তৈরি করা। দ্বিতীয় স্টেপটা হচ্ছে আমার ইথানোয়িক অ্যাসিড তৈরি করা। ইথানোয়িক অ্যাসিড যেটাকে আমরা বলি অ্যাসিটিক অ্যাসিড যেটা বলি। তাহলে এখন আমার অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করতে হবে। ওকে, জি ভাই। এই যে আমি যেটা বলছিলাম, হ্যাঁ, আমি হোয়াইট বোর্ডে তোমাকে যেটা বলছিলাম, যে এই যে খেয়াল করো, যে আমি প্রথমত গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থেকে ইথানল পাইলাম। এখন ইথানল থেকে আমার কি তৈরি করতে হবে? ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে হবে। আর ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করার জন্য আমার কি প্রয়োজন হয়? অ্যাসিটোব্যাক্টর প্রয়োজন হয়, তাই না?
অ্যাসিটোব্যাক্টর। এক্স্যাক্টলি, জি অ্যাসিটোব্যাক্টর ভাইয়া। প্রয়োজন হয়। এখন আমার কাজ হচ্ছে এই অ্যাসিটোব্যাক্টর, এটা অ্যাসিটোব্যাক্টর রূপান্তর করা এবং হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড উৎপাদন করা। ওকে, ওকে ভাইয়া। অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করার আগে, ইথানল থেকে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করার আগে আমার হচ্ছে একটু চেক করে নেওয়া হয়, হ্যাঁ, যে আমার যে মল্ট বা ইথানলটা তৈরি হইলো, এই আমার যে ইথানলটা তৈরি হলো, এই ইথানলটা আমার যতটুকু মানে যে প্রপার্টিস থাকা দরকার সেটা আছে কিনা, সেটার জন্য কি করা হয়, এই 6 নাম্বারটা একটু পড়ে নাও। এরপর হাইড্রোমিটার দিয়ে পরীক্ষা করলে 1.008 মিটার রিডিং দিবে। হাইড্রোমিটারের অভাবে মিশ্রণ থেকে এক চামচ নিয়ে জিভে দিয়ে দেখো মিষ্টি স্বাদ দূর হয়েছে কিনা। এই অবস্থায় উৎপন্ন মল্ট মিশ্রণে বুদবুদ দেখা যায় না, তখন মল্ট মিশ্রণটি প্রক্রিয়ার দ্বিতীয় স্তরে উপযোগী হয়েছে। মল্ট মিশ্রণে প্রায় 10% ইথানল উৎপন্ন হয়ে থাকে। আচ্ছা, হাইড্রোমিটারের কাজ কি জানো? হাইড্রোমিটার ওই যে বায়ুর আর্দ্রতা দেখা ভাইয়া, মানে হ্যাঁ, ওইটা করা হচ্ছে তোমার ওই যে ড্রাই ওয়েট বাল্ব হাইড্রোমিটার দিয়ে করা হয়। ওটা হচ্ছে হাইগ্রোমিটার, ওইটা হচ্ছে হাইগ্রোমিটার। আর্দ্রতা যেটা ও করে না, আচ্ছা, বুঝছি ওটা হচ্ছে হাইগ্রোমিটার। বুঝছি ভাইয়া। হ্যাঁ, হাইগ্রোমিটার ওইটা দিয়ে আর্দ্রতা মেজার করে, হাইগ্রোমিটার ওকে দিয়ে। ভাইয়া। আর হাইড্রোমিটার দিয়ে তোমার হচ্ছে আপেক্ষিক আচ্ছা, আর্দ্রতা দেখে, আর্দ্রতা। আর্দ্রতা বুঝছি। হ্যাঁ, হাইড্রোমিটার দিয়ে হচ্ছে তোমার ডেনসিটি, সরি আর্দ্রতা না, সরি সরি সরি, দুইটাই তো ভাইয়া আর্দ্রতা। আর্দ্রতা না, ডেনসিটি বা ঘনত্ব, ঘনত্ব বা ডেনসিটি। হাইগ্রোমিটার দিয়ে আর্দ্রতা মেজার করে, আর হাইড্রোমিটার দিয়ে ঘনত্ব বা ডেনসিটি মেজার করে। বুঝছি, ওকে, ঘনত্ব জি, বুঝছি। ঘনত্ব বা ডেনসিটি মেজার করে। ওকে আমার ডেনসিটিটা ঠিক আছে কিনা এটাই হচ্ছে আমি মুখে নিয়ে দেখবো, অথবা মিটারে যদি আমার দেয় 1.008 মিটার রিডিং যদি দেয়, রিডিং দেখো আমি বুঝতে পারবো, বুঝা গেছে। আর যদি আমি দেখি যে হ্যাঁ রিডিং এটা ঠিক জি আছে, ভাইয়া বুঝছি। তারপরে অথবা আমি জিব্বাতে নিলাম 1 চা চামচ, নেওয়ার পরে দেখলাম যে মিষ্টির স্বাদ যদি দূর হয়েছে কিনা, হ্যাঁ, তারপর যদি দেখলাম কোনো বুদবুদ না দেখা যায়, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা আমার ইথানল যেটা আছে এটা উপযোগী হয়েছে। ওকে, ওকে ভাইয়া। আচ্ছা, ওইখানে আসলে 10% ইথানল থাকে, এমসিকিউ তে কিন্তু আসতে পারে, কত পার্সেন্ট ইথানল থাকে মল্ট মিশ্রণে? 10%। 10%। আচ্ছা, এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড উৎপাদন করা। খুবই সিম্পল জিনিস, একটু পড়ে নাও 7 নাম্বারটা। উৎপন্ন মল্ট মিশ্রণ থেকে প্রায় 300 মিলিলিটার পরিমাণ নিয়ে একটি বড় আকারের খোলা মাটির পাত্রে রাখো। এতে মল্টের ছাতা পড়া স্তর বেড়ে ওঠে। একে ভিনেগার, মাদার বা মাইকোডার্মা অ্যাসিটি বা অ্যাসিটোব্যাক্টর বলে। আচ্ছা, এই পাত্রটিকে ঠান্ডা ও অন্ধকার রুমে 7 দিন রেখে দাও, গাঢ় মল্টের ছাতা সৃষ্টি হবে। এটি হলো ফিনিশড মাদার ভিনেগার। এখন পাতলা মসলিন কাপড়ে এর উপরের মল্ট আলাদা করে নিয়ে পূর্বের মূল মল্ট মিশ্রণের মধ্যে যোগ করো। মসলিন কাপড়ের জড়ায়ে মূল 10 লিটার বালতির উপর কমপক্ষে 2 থেকে 3 মাস রেখে দাও। এই সময়ের মধ্যে মল্ট মিশ্রণের সব ইথানল অ্যাসিটোব্যাক্টরের প্রভাবে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে লঘু অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়। এরূপে স্বাস্থ্যকর চমৎকার মল্ট ভিনেগার তৈরি হলো। এইখানে বেসিক্যালি তোমাকে যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে এই যে আমার যে মল্টটা আছে, এই মল্ট মিশ্রণ যেটা আমি পেলাম, ওই যে 10% ইথানল দ্রবণ যেটা পেলাম, 10% ইথানল, জি ভাইয়া। যেটাকে আমরা বলতেছি মল্ট মিশ্রণে 10% ইথানল থাকে, এটাকে আমরা বড় আকারে একটা খোলা মাটির পাত্রে রেখে দিব। দেখা যাবে যে সেইখানে হচ্ছে তোমার একটা ছাতা পড়া স্তর তৈরি হয়েছে। এটাকে বলা হয় কি, ভিনেগার মাদার বা মাইকোডার্মা অ্যাসিটি বা অ্যাসিটোব্যাক্টর। এটাকে অ্যাসিটোব্যাক্টর বলে। তোমার কিন্তু আসতে পারে অ্যাসিটোব্যাক্টরটা কি, তখন তুমি কি বলবা যে মল্ট মিশ্রণে 10% ইথানল দ্রবণ থাকে, যেটাকে
যেটা 300 মিলিলিটার পরিমাণ নিয়ে একটা বড় আকারের খোলা মাটির পাত্রে রেখে দিলে সেইখানে একটা ছাতা পড়া স্তর তৈরি হয়, যেটাকে ভিনেগার মাদার বা মাইকোডার্মা অ্যাসিটি বা অ্যাসিটোব্যাক্টর বলে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এই যে আমার অ্যাসিটোব্যাক্টরটা তৈরি হলো, এই অ্যাসিটোব্যাক্টরটা পরবর্তীতে অক্সিজেন যে আছে, বায়ুর যে অক্সিজেনটা আছে, ঠিক আছে, এই যে খেয়াল করো, এই অ্যাসিটোব্যাক্টরের প্রভাবে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে লঘু অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়। এরূপ স্বাস্থ্যকর চমৎকার মল্ট ভিনেগার তৈরি হলো। তাহলে আমার এই যে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হলো, যেটার 6 থেকে 10% জলীয় দ্রবণ যেটাকে আমরা বলি, ইথানলে থাকে 10%। ইথানল তো আমরা 10% নিয়েছিলাম মল্ট মিশ্রণে, আর অ্যাসিডিক তৈরি হয় 6%। ঠিক আছে? তো এই যে আমার যেটা তৈরি হলো, এটাকে আমি বলতেছি জি ভাইয়া। ভিনেগার, মল্ট ভিনেগার। ঠিক আছে? ওকে ভাইয়া, বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। আচ্ছা, আমার লাস্টে স্টেপ যেটা আছে, তো এটাকে আমার হচ্ছে পাস্তুকরণ করতে হবে, পাস্তুরীকরণ। হ্যাঁ, পাস্তুরীকরণ মানে হচ্ছে তোমার এইখানে যদি কোনো ধরনের পরবর্তীতে ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, এগুলো ওই হচ্ছে যে তাপ ও চাপ প্রয়োগ করে দুধকে রাইট জীবাণুমুক্ত করার প্রক্রিয়া। রাইট রাইট ওইটা ছিল পাস্তুরীকরণ, ওইটা ছিল দুধের। তো দুধের মতো এটা ভিনেগারটাকেও করা হয়। একটু 8 নাম্বারটা একটু পড়ে ফেলো, কি লেখা আছে। হ্যাঁ হ্যাঁ। এই অবস্থায় মল্ট ভিনেগার ঘোলাটে থাকে এবং অ্যাসিটোব্যাক্টর। অ্যাক্টোব্যাক্টর জীবিত থাকে। হ্যাঁ, অ্যাসিটোব্যাক্টর জীবিত থাকে। এই অবস্থায় দীর্ঘদিন থাকলে মিশ্রণটি মাদার মল্ট হয়ে উঠবে। তাই এই ভিনেগারকে 75°C থেকে 80°C তাপমাত্রায় 20 মিনিট উত্তপ্ত করে সব অ্যাসিটোব্যাক্টর নষ্ট করো, শেষে তৃপ্তিকর স্থায়ী হালকা বাদামি বর্ণের ভিনেগার পাওয়া যায়। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যদি ওই অ্যাসিটোব্যাক্টরটা থাকে, তাহলে অ্যাসিটোব্যাক্টরটা তোমার হচ্ছে আবার ওই যে মানে তোমার ভিনেগারটাকে তোমার হচ্ছে মাদার মল্ট তৈরি করে ফেলতে পারে, তার মানে হচ্ছে আবার মল্ট তৈরি করে ফেলতে পারে। ঠিক আছে? তার মানে ভিনেগারটা তোমার নষ্ট হয়ে যেতে পারে। এটার জন্য আমরা যেটা করবো, 75 থেকে 80°C তাপমাত্রায় 20 মিনিট বুঝছি। উত্তপ্ত করবো, অ্যাসিটোব্যাক্টর নষ্ট হয়ে যাবে, আমরা হচ্ছে একটা বাদামি বর্ণের ভিনেগার পাবো। তাহলে প্রশ্ন আসতে পারে কিন্তু, যে কি কালারের ই পাওয়া যায়, ভিনেগারটা পাওয়া যায়? হালকা বাদামি। বাদামি বর্ণের। হ্যাঁ, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। ওকে, আচ্ছা ভাই। আচ্ছা, তো এটাই ছিল ভিনেগার তৈরি। এখানে একটা বিকল্প পদ্ধতি আছে, একটু জাস্ট দেখে নিও। আচ্ছা, এখন যেটা আচ্ছা, পড়তে হবে মল্ট সেটা হলো, মিশ্রণ থেকে মল্ট ভিনেগার প্রস্তুত আছে। জি, এই যে ভিনেগার খাদ্য সংরক্ষণের কৌশল, এটা আমি যদিও গত ক্লাসে আলোচনা করছিলাম, এটা একটু দেখে নাও। খুবই সিম্পল, খুবই ইজি। অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ হলো ভিনেগার। এর পিএইচ মান 4.74 থাকে, তাই পিএইচ 4.74 অম্লীয় মাধ্যমে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। অ্যাসিটিক অ্যাসিডের জীবাণু ধ্বংসকরণ প্রক্রিয়া এই অম্লীয় পরিবেশের উপর নির্ভর করে, তাই প্রিজারভেটিভ রূপে মাত্র 3% অ্যাসিটিক অ্যাসিড ও 4% অ্যাসিটিক অ্যাসিডের লবণের মিশ্রণে মাইক্রো অর্গানিজম মরে যায় অথবা এদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। এখানে খাদ্যবস্তুকে একটু থামো। ব্রাইন বা হ্যাঁ, সেটা হচ্ছে যে অ্যাসিটিক জি ভাই। অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণই হচ্ছে ভিনেগার। ভিনেগার হচ্ছে একটা প্রিজারভেটিভ। হুম। ভিনেগারের পিএইচ হচ্ছে কত? 4.74, যেটা হচ্ছে কি অম্লীয় মিডিয়াম। আর অম্লীয় মিডিয়ামে তোমার হচ্ছে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। আর ব্যাকটেরিয়া যদি জন্মাতে না পারে, তাহলে আমার খাদ্যদ্রব্য কি থাকলো? সংরক্ষিত থাকলো। জি ভাইয়া, এইভাবেই তোমার বুঝছি। হচ্ছে ভিনেগারটা খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করে। খাদ্যবস্তুকে, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি জানো, ভিনেগার কি মনে করে বুঝছি। জানো? আমাদের যে খাদ্যগুলো আছে না, আমাদের সব খাবারগুলাকে তারা নিজেদের খাবার মনে করে। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য হচ্ছে ওরা হচ্ছে ওই খাবারগুলা খায় আর কি, নষ্ট করে দেয়। ব্যাকটেরিয়া গুলাকে খেয়ে ফেলে। বুঝছি ভাইয়া। তারপর লাইন পড়বো ভাইয়া। হ্যাঁ, প্রিজারভেটিভ, হ্যাঁ পড়ো। খাদ্যবস্তুকে ব্রাইন বা গাঢ় লবণে পানিতে ডুবে নিলে খাদ্য থেকে পানি দূর হয়, এরপর ওই খাদ্যবস্তুকে ভিনেগারে সিক্ত করে নেওয়া হয়। এরূপ সমগ্র প্রক্রিয়াকে পিকলিং বলে। সবজি যেমন শসা ও মাছ, মাংস ভিনেগারে পিকলিং করে সংরক্ষণ করা যায়।
হ্যাঁ, প্রিজারভেটিভস এর ক্রিয়া কৌশল। কৌশল সকল খাদ্যদ্রব্যকে ব্যাকটেরিয়া নিজেদের খাবার হিসেবে গ্রহণ করে এবং বংশ বিস্তার ঘটে। এর ফলে আমাদের খাদ্যের পচন শুরু হয়। সব ধরনের প্রিজারভেটিভস এর কৌশল হলো ক্ষতিকর ব্যাকটেরিয়া আক্রমণ হতে খাদ্যদ্রব্যকে রক্ষা করা। এক্ষেত্রে সামান্য মৃদু অ্যাসিড বা অম্লীয় লবণ ব্যবহার করে খাদ্যের পিএইচ যত কম রাখা যায় ততই ওই ক্ষতিকর ব্যাকটেরিয়ার বংশ বিস্তার হ্রাস করানো যায়। অর্থাৎ সামান্য H+ এর উপস্থিতিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না। যেমন ভিনেগার বা প্রধানত অ্যাসিটিক অ্যাসিড এটি নিম্নভাবে ক্রিয়া করে। পারা যাবে? সোজা আছে না? পারবো ভাইয়া। হ্যাঁ, এটা একটু পড়ে আচ্ছা ভাইয়া, সোজা। লবণ দ্বারা খাদ্য সংরক্ষণের কৌশল। খাদ্যদ্রব্যকে ব্যাকটেরিয়া মুক্ত রাখাই সকল প্রকার প্রিজারভেটিভস এর মূলনীতি। সেই খাদ্য লবণ পানিগ্রাহী পদার্থ, অর্থাৎ লবণ দিয়ে মাছ অথবা মাংস সংরক্ষণ করলে অভিস্রবণ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য থেকে পানি লবণে স্থানান্তরিত হয়ে যায়। ফলে ব্যাকটেরিয়া বেঁচে থাকার মাধ্যমে অনুপস্থিতিতে ব্যাকটেরিয়া লবণ নষ্ট করতে পারে না। হ্যাঁ, রাইসা বোঝা গেছে? জি ভাইয়া, বুঝছি। এটা একটু পড়ে নাও আপু, 5.21টা পড়ে নাও। ভিনেগার সহজলভ্য ও নির্দোষ একটি প্রিজারভেটিভ। ভিনেগারের পিএইচ মান 4.74 হওয়ায় এই অম্লীয় পরিবেশে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া জন্মাতে পারে না বা এদের বৃদ্ধি বাধা পায়। তাই মাছ, মাংস, শাকসবজি সংরক্ষণে ভিনেগার ব্যবহৃত হয়। ভিনেগার স্বাদে তৃপ্তিকর, অম্ল স্বাদযুক্ত হওয়ায় বিভিন্ন ফলের আচার সংরক্ষণে, স্যুপের স্বাদ বৃদ্ধি করতে, মাছ, মাংস রান্নার কাজে ব্যবহৃত হয়। ভিনেগারের সংস্পর্শে প্রোটিন অণুতে বিযোজন সহজে ঘটে, তাই মাছ, মাংস রান্নায় ভিনেগার সুফলদায়ক ভূমিকা রাখে। সালাদ তৈরিতে ভিনেগার ব্যবহার করা হয়। অ্যাসিড মাধ্যমে পিকলিং বা আচার তৈরিতে ভিনেগারের গুরুত্ব সবচেয়ে বেশি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শীতে বিভিন্ন সবজি, মাংস প্রভৃতি ভিনেগারে ডুবিয়ে সংরক্ষণ করা যায়। ভিনেগার সহ খাদ্যবস্তুকে তাপ দিয়ে ফুটিয়ে নিলে বিভিন্ন অণুবীজ বা ব্যাকটেরিয়া মরে যায়। অবস্থায় খাদ্য সংরক্ষণ অনেক বেশি কার্যকর ও দীর্ঘকাল থাকা সম্ভব হয়। চাটনির মতো রেসিমোস নামক বিভিন্ন মিশ্র সবজি থেকে মুখরোচক খাদ্য তৈরি করা যায়, যেমন ফুলকপি, মূলা, শালগম, গাজর, বরবটি, শসা, কাঁচা পেঁপে, কামরাঙা ইত্যাদি সবজিকে টুকরা করে চিনি, লবণ ও ভিনেগার সহ ফুটিয়ে নিলে রেসিমোস তৈরি হয়। মিশ্রণ সবজিকে বায়ুরোধী করে কাচের বয়ামে ভর্তি করে রাখা হয়। পরবর্তী মৌসুমে তা খাওয়া যায়। ওকে রাইসা, পড়ছি ভাইয়া। ওকে জি ভাইয়া। তাহলে এই করো, এই দুইটা প্রশ্ন খুব জি ভালো ভাইয়া, করে বুঝছি। পড়বা এবং লিখবা। ওকে আচ্ছা ভাইয়া। ওকে, আর হচ্ছে আমি ওই যে এ বি নাম্বারের যে প্রশ্নগুলো দিছিলাম এগুলো একটুই করবা। ওকে, আচ্ছা ভাইয়া। মুখস্থ করবা। ওকে ভাইয়া। আচ্ছা, আর আমি হচ্ছে কিছু এমসিকিউ দিব, এমসিকিউ গুলো পড়বা। ওকে ভাইয়া। আজকে তাহলে এই পর্যন্ত থাক। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে।